প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকে নির্বাচনের তারিখটাও কি জানা গেল? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। আপনারা জানেন যে আজকে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে লন্ডনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত এবং লন্ডন সময় সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত। এই বৈঠকে আগামী বছরের রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন তারেক রহমান। জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন, সব প্রস্তুতি শেষ করা গেলে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন করা যেতে পারে। এক্ষেত্রে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি প্রয়োজন। এই বৈঠকটি শেষে এক যৌথ বিবৃতি দেন দুই পক্ষের অনুমতি, দুই প্রধান ব্যক্তিত্বের অনুমতি সাপেক্ষে, এবং যৌথ বিবৃতিটি পাঠ করেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিবৃতিতে বলা হয়, অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময়ে নির্বাচন অনুষ্ঠান হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতির করা প্রয়োজন হবে। যৌথ বিবৃতিতে আরো বলা হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান। আমরা বৈঠক পরবর্তী সময়ে এবং বৈঠক পূর্ব সময়ে তারেক রহমানের আগমন এবং চলে যাওয়ার ছবি দেখলাম, এবং চলে গেলেন যখন তিনি বৈঠক থেকে যখন বের হলেন তখন তাকে বেশ আনন্দিত দেখা গেল, বেশ খুশি দেখা গেল। আমরা ধারণা করছি যে এই বৈঠকটার ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমান এবং বিএনপির নিকট নির্বাচনের একটি ডেটও ফিক্স আপ করলেন। সেটি হচ্ছে যে আগামী বছরের ফেব্রুয়ারির 18 তারিখে রমজান মাস, রোজা শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 17 তারিখে যদি চাঁদ দেখা যায়, আর 18 তারিখে চাঁদ দেখা গেলে 19 তারিখে, 18 বা 19 তারিখ থেকে রোজা শুরু হচ্ছে। রোজার আগের সপ্তাহে যদি ইলেকশনটি হয় তাহলে 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচনের একটা সম্ভাব্য তারিখের ধারণা পাওয়া গেল। এবং খলিলুর রহমান এটিও বলেছেন বিবৃতিতে যে নির্বাচন কমিশন শীঘ্রই নির্বাচনের একটি তারিখও ঘোষণা করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে কি আসলে নির্বাচন দিতে পারবেন, নাকি এটি বিএনপিকে ঠান্ডা করবার জন্য একটি মূলা ঝুলিয়ে দেওয়া হলো? এই মুহূর্তেই এখনই সিদ্ধান্তে আসাটা কঠিন যে এটি আসলে মূল্য ঝুলিয়ে দেওয়া হলো, কি বিএনপি মনে হলো খুব খুশি যে নির্বাচনটি হবে এই রকম একটি ধারণা পেয়ে গেছে বিএনপি, বেশ খুশি মনে হলো। কিন্তু আদৌ নির্বাচন হবে কিনা এখনো পর্যন্ত সন্দেহ কিন্তু কাটেনি। বাংলাদেশে নানা রকম সহিংসতা, সংঘাত চলমান রয়েছে, দেশের স্বাভাবিক জীবনযাপনই চলে না, সেখানে নির্বাচন করবে ডক্টর মোহাম্মদ ইউনূস, এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত অবিশ্বাস্য। যাই হোক, এপ্রিল থেকে এগিয়ে এসছে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, আমি এখনো সন্দেহান যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন করতে পারবে কিনা। আর বিএনপি খুশি হয়ে যায় যদি যেতে পারে,
খুশি হতে পারে যে বিএনপির সঙ্গে আসলে অনেক কিছু বিবৃতিতে এসছে, আবার অনেক কিছু একান্ত বৈঠকও হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের। সেই জায়গায় অনেক কিছু কিন্তু আড়ালেও রয়ে গেছে, আরো কোনো সমঝোতার বিষয় থেকে থাকতে পারে, সেই বিষয়গুলো প্রকাশ্যে আসবে না। আমি আজকে আরেকটি ভিডিওতে বলেছি যে অনেক কিছু আসবে না, কিন্তু আগামী দিনগুলোতে দেখলে বোঝা যাবে যে কি ঘটতে যাচ্ছে। আরেকটি জিনিস, যে তারেক রহমান সম্ভবত একটা সিগন্যাল পেয়ে গেছেন যে তিনি দেশে ফিরতে পারছেন। তিনি হয়তো আগামী মাস খানেকের মধ্যে, যদি এই বৈঠকটার ফলপ্রসূ হয়, খুশি হবার যে বডি ল্যাঙ্গুয়েজটা, যে খুশি হবার ঘটনা ঘটলো, যে তারেক রহমান দেশে ফিরতে কোনো বাধা নেই, এমন সিগন্যাল ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন। যদি তেমনটাই হয়, হয়তো আমরা সর্বোচ্চ আগামী মাসখানেকের মধ্যে তারেক রহমানকে দেশে ফিরতে দেখব। কারণ তিনি দেশে ফিরবার ক্ষেত্রে বেশ কিছু ফর্মালিটিজের ব্যাপার আছে। তিনি একটি বড় রাজনৈতিক দলের প্রধান নেতা, তিনি কোথায় বসবাস করবেন, কোথায় থাকবেন ইত্যাদি নানান বিষয় জড়িত আছে। কারণ আমরা জানি গত নভেম্বরেও তারেক রহমানের বসবাসের জন্য গুলশান এলাকায় একটি বাসভবন খোঁজা হচ্ছিল, সেই বিষয়গুলো আছে। যার কারণে 1-2 মাস অবশ্যই তার দেশে ফিরতে লাগবে। তিনি যদি দেশে ফেরেন তাহলে মনে করতে হবে যে নির্বাচনটা খুব শীঘ্রই হবে, অর্থাৎ ফেব্রুয়ারিতে, যে রোজার আগে যে নির্বাচনের সময়টি। আর যদি তিনি সহসা দেশে না ফেরেন তাহলে কিন্তু ঘোলাটে অবস্থা থেকেই গেল, এবং এটির একটি অনির্দিষ্ট যাত্রা। এটি কি বিএনপির নিকট আসলে শুধুমাত্র মূল্য ঝুলিয়ে দিলেন নাকি অন্য কিছু? এগুলো দেখবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। অপেক্ষা করা ছাড়া আসলে আমাদের সামনে কোনো পথ খোলা নেই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার নানা রকম ধোঁকাবাজি, মিথ্যের মধ্য দিয়ে চলছে চলমান একটি সরকার। সেই সরকার নির্বাচন দেবে ফেব্রুয়ারিতে। ডিসেম্বরে ছিল বিএনপির দাবি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। বিএনপিকে 2 মাস পিছিয়ে নিয়ে যেতে পারলো, বিএনপিকে 2 বছর পিছিয়েও নিয়ে যেতে পারবে নানান কৌশলে, পরিবেশ পরিস্থিতির কারণে। এখন দেখার বিষয় আসলে কি ঘটছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ডক্টর ইউনূস নিরুপায় হয়ে তারেক রহমানের দরবারে হাজির। আমি কথা বলতে চাইছি ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে। আমাদের এই ভিডিওটি যে মুহূর্তে প্রচার হচ্ছে, ততক্ষণে নিশ্চিত করে বলতে পারি যে লন্ডনে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকটি ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে। বৈঠকের বিস্তারিত কি আলাপ হয়েছে না আলাপ হয়েছে, এগুলো আসলে, যেহেতু এটি একান্ত বৈঠক এবং একান্ত বৈঠকের অনেক আলাপ আলোচনা বাইরে আসে না। তবে এই বৈঠকটি কেন, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরটি কেন? লন্ডন সফরটি মূলত একটি পুরস্কার গ্রহণ করবার জন্য, এবং যত না ব্রিটিশ কর্তৃপক্ষের সাথে বৈঠক, তার চেয়ে বেশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক। আমি যত না ব্রিটিশ কর্তৃপক্ষের সাথে বৈঠক কেন বললাম, যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন যুক্তরাজ্য সফরে গেলেন, তখন যুক্তরাজ্য কর্তৃপক্ষের কারো সাথে পূর্ব থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট না করে তিনি চলে গেছেন। এক প্রকার তিনি ভেবেছেন যে সেখানে গিয়ে আমরা অ্যাপয়েন্টমেন্ট করে সাক্ষাৎ করব। এই ভাবনার সবচেয়ে বড় কুঠারাঘাত হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাক্ষাৎ না পাওয়া। তাহলে আমরা ধরে নিতেই পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘ প্রায় 8000 কিলোমিটার যাত্রা করেছেন শুধুমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে। অথচ দেখুন, এই ডক্টর মোহাম্মদ ইউনূস কদিন আগে পর্যন্ত বিএনপি 1000 বার অ্যাপয়েন্টমেন্ট চেয়েও অ্যাপয়েন্টমেন্ট পায়নি। এই যে সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস যে পদত্যাগ নাটক করলেন, তার আগেও, এই নাটকের আগেও বিএনপি অনেকবার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিল, চেয়েও অ্যাপয়েন্টমেন্ট পায়নি। এখন নিরুপায় হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে হাজির হয়েছেন। নিরুপায় এ কারণেই বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের শুরু থেকে একটি চাওয়া ছিল, প্রত্যাশা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস জামাতে ইসলামী এবং ছাত্রদের
নতুন যে রাজনৈতিক দল এনসিপিকে নিয়ে আগামীর ক্ষমতার বলয় সাজাবেন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এনসিপি কিংবা জামাতে ইসলামী নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে ইতিমধ্যে জড়িয়ে পড়া। জামাত ইসলামের আগে থেকেই, বাংলাদেশের জন্ম থেকেই তাদের পেছন থেকে বিতর্ক ছাড়ছে না। এ জীবনে জামাত ইসলামের পেছন থেকে অন্ততপক্ষে স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী বিতর্কটি কখনোই ছাড়বে না। সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিগত 10-11 মাসে এটি অন্ততপক্ষে বুঝে গেছেন যে আওয়ামী লীগকে ঠেকিয়ে দিতে হলে বিএনপিকে লাগবে, এবং বিএনপির সাথে যদি একটা দ্বন্দ্ব থাকে তাহলে আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে, এবং আওয়ামী লীগ ফিরে আসলে যেটি হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্য কারো পিঠ বাঁচবে না। এজন্যই হাজারো কষ্ট স্বীকার করে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বয়সে, 85 বছর বয়সে দীর্ঘ জার্নি করে একটা সফরের ধকল সয়ে লন্ডনে চলে গেছেন তারেক রহমানের সাথে বৈঠক করতে। তারেক রহমান কিংবা বিএনপির সঙ্গে নানা রকম টানাপোড়েন তৈরি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ 1 বছর হতে চলল প্রায়। বিএনপি প্রধান তারেক রহমানের সকল মামলা খালাস হয়ে গেলেও আজ পর্যন্ত তারেক রহমান দেশে ফিরতে পারেননি। এই দেশে ফেরা, আগামীর ক্ষমতার বন্টন, আগামীর ক্ষমতার ভাগ বাটোয়ারা, এই কাজগুলো, এই আলাপগুলো করবার জন্যই মূলত লন্ডনে হাজির হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি জানি না যে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমান বৈঠকের ফলে বাংলাদেশের আসলে আগামীর রাজনীতি বা আগামীর যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা কতটুকু দূর হবে। কারণ বাংলাদেশের অর্ধেক মানুষের মতামত, জনমত আমি যদি বলি, সেটি হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে বাদ রেখে, আওয়ামী লীগকে আস্থায় না নিয়ে ডক্টর ইউনূস কিংবা তারেক রহমানও যদি মনে করেন যে একটি বৃহত্তম জনগোষ্ঠীকে বাদ দিয়ে আগামী নির্বাচনে তারেক রহমান অংশগ্রহণ করবেন, নির্বাচন করে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, এবং সেই নির্বাচন, সেই প্রধানমন্ত্রিত্ব আসলে সাস্টেইনেবল হতে হলে, টেকসই হতে হলে তারেক রহমানেরও চিন্তা করতে হবে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে না। এই মুহূর্তে এটি মোটামুটি এক প্রকার নিশ্চিত যে তারেক রহমান বা বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে। আওয়ামী লীগের জনপ্রিয়তা আছে, আওয়ামী লীগের প্রতি মানুষের জনসমর্থন আছে, ইত্যাদি যত কিছুই থাকুক না কেন, এই মুহূর্তে আওয়ামী লীগের সবচেয়ে বড় যেটি সংকট, সবচেয়ে বড় যেটি সমস্যা, আওয়ামী লীগের যত জনপ্রিয়তা থাকুক না কেন, এই জনপ্রিয়তাকে ক্যাশ করে ক্ষমতায় নিয়ে যাওয়াটা কঠিন ব্যাপার। এর প্রধানতম কারণ হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্ব। একমাত্র শেখ হাসিনাকে দিয়ে তো আর সারা বাংলাদেশের 300টা আসনের নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। 300 আসনে এই মুহূর্তে 16 বছর যাবৎ ক্ষমতায় থাকবার কারণে নানা বিতর্কে জড়িয়ে গেছে, কেন্দ্রীয় নেতৃত্ব বিতর্কে জড়িয়ে গেছে, জেলা নেতৃত্ব বিতর্কে জড়িয়ে গেছে। এই নেতৃত্বগুলোকে আবার পুনর্গঠন করে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে যাওয়া, যতটাই জনপ্রিয়তা থাকুক না কেন, সবচেয়ে বেশি জনপ্রিয়তা থাকুক না কেন, অন্ততপক্ষে একটি টাইম আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। সেই জায়গায় আগামীর নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, এটি এক প্রকার নিশ্চিত। বিএনপির উচিত হবে যে আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচনে অংশ নেওয়া, নইলে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি দেশে এবং বিদেশে আসলে গ্রহণযোগ্য হবে না। এখন দেখার বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের এই বৈঠকটির ফলে বাংলাদেশের রাজনীতিতে কি পরিবর্তন আসে, আমরা সেটি দেখব। আমরা হয়তো খুব শীঘ্রই সেই বিষয়গুলোর ফলাফল পাবো। যেমন তারেক রহমান দীর্ঘদিন দেশে আসতে পারছেন না, আওয়ামী লীগের পতন হবার 1 বছর হতে যাচ্ছে, তারপরেও আসতে পারছেন না। এই বৈঠকটির পরে তারেক রহমান দেশে আসতে পারেন কিনা, রাজনীতিতে একটা সুবাতাস বয় কিনা, সবার রাজনীতির একটা সহ অবস্থান তৈরি হয় কিনা, এগুলো দেখবার জন্য আরো কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।